জান দেব, জুলাই দেব না, এটাই ছিল উসমান হাদির সেই বজ্রকণ্ঠ, যে বজ্রকণ্ঠের এখনো অনুরণিত হয় আমাদের কানে। তো জান দেব, জুলাই দেব না, এটা শুধুমাত্র তার কথা না, এটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের কথা। জুলাই গণ অভ্যুত্থানকে যারা ধারণ করেন তাদের কথা। ওসমান হাদি শুধু একটা নাম না, তার স্বল্প সময়ে সে দেখিয়েছে যে আসলে গণরাজনৈতিক ধারাটা আসলে কিরকম হতে পারে। গণরাজনৈতিক ধারার মানে এই না যে আমার সত্তাকে আমার বিসর্জন দিতে হবে, আমার সব ধরনের সত্তা, আমার বাঙালি পরিচয়, আমার মুসলমান পরিচয়, আমার যে আঞ্চলিকতার পরিচয়, সে সব কিছু ধারণ করেই আমি গণরাজনৈতিক ধারা ধারণ করতে পারি এবং সামনে নিয়ে আসতে পারি। এই সবাই যার যার মতো যার যার পরিচয় কেন বাদ দিতে হবে, তার পরিচয় রেখেই সে ওই কাজটা করবে, ওই সবার জন্য রাজনৈতিক জায়গাটা সামনে নিয়ে আসবে। এটাই তো গণরাজনৈতিক ধারা। কারণ মানুষ একা তো তার সমাজে ভালো থাকতে পারে না। যদি আপনি ভালো থাকতে চান তাহলে আপনার পাশের মানুষটাকেও ভালো রাখতে হবে। পাশের মানুষটা যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু মানসিক বা শারীরিক কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু বিচ্ছিন্ন না, প্রত্যেকটা জিনিস সংযুক্ত কোনো না কোনো ভাবে। একটা মানুষ আর একটা মানুষের সাথে সংযুক্ত কোনো না কোনো ভাবে, তো বিচ্ছিন্ন মনে করার কোনো কারণ নেই। এই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির যে শাহাদাত, সেটাও বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এই বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ আমাদের সমাজে, আমাদের বাস্তবতায়, আমাদের এই যে ব্যবস্থায়, আমাদের এই ফেসিস্ট ব্যবস্থায় এই রাজনৈতিক হত্যাকাণ্ড আছে, বিদ্যমান আছে, এবং বিদ্যমান আছে বলে এটা বিচ্ছিন্ন ঘটনা না। এবং এই সিস্টেমের অংশ যারা হয়েছেন, যারা এই সিস্টেম টিকিয়ে রাখার জন্য ওসমান হাদিদের হত্যা করেছেন, তারা কিভাবে এই সিস্টেমের ভিতরে লুকিয়ে থাকা ওই হত্যাকারীদের খুঁজে বের করবেন? বের করা সম্ভব না। যে কারণে আমি মনে করি না যে এই ব্যবস্থায় ওসমান হাদির, প্রকৃত অর্থে ওসমান হাদির হত্যাকাণ্ডের কোনো বিচার এই সরকার করতে পারবে। এই সরকার তো করতে পারবে না, পরবর্তী সরকার করতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। কারণ পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, ওই দলই কিন্তু এই সিস্টেম ভাঙার পথে আগাবে না। ওসমান হাদি যে সিস্টেম ভাঙার কথা বলেছে, এই সিস্টেম ভাঙার পথে আগাবে না। ওসমান হাদি তার রাজনীতিতে, তার যে নির্বাচনে অংশগ্রহণ, সেটাকে তিনি ব্যবহার করেছেন একেবারেই তার রাজনীতিটাকে সামনে আনার স্বার্থে একটা কৌশল হিসেবে। সেই কৌশল আর নীতিগত অবস্থান কখনোই এক হতে পারে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, ওসমান হাদি বলে গিয়েছেন সত্যি কথা যে সে বারবার, ওসমান হাদি বলেছেন যে আমাকে হত্যা করা হতে পারে, আমার হত্যা করার পরে অন্তত আমার বিচার, আমার হত্যাকাণ্ডের বিচারটা যেন হয়। এই যে আকুতি, এই আকুতির মধ্যে কিন্তু লুকিয়ে আছে আরেকটা বিষয়। কারণ আপনি যদি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করতে চান তাহলে আপনার কাকে বিচার করতে হবে? আপনি কি আমাদের এই কথা বিশ্বাস করতে হবে আজকে যে বাপ্পি নামে একজন ওয়ার্ড কাউন্সিলর তাকে হত্যা করেছে? এই কথা আমার আজকে বিশ্বাস করতে হবে? যে ফয়সালকে সাসপেক্ট হিসেবে মনে করা হয়েছে যে সে হত্যা করেছে, সেই ফয়সাল আসলে কত টাকার লেনদেন হয়েছে, কিভাবে কার কার সাথে লেনদেন হয়েছে, এই যে কথাগুলো বেরোচ্ছে, এই টাকা পয়সাগুলো বেরোচ্ছে, এই নিয়ে তদন্ত আসলে কতটুকু এগোতে পেরেছে? আমাদের এখানে ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গাতে সিসিটিভি ভর্তি। তাহলে সেই সিসিটিভি গুলো কোথায়? সিসিটিভি তো 2-3টা সিসিটিভি বাদে আর কারো কোনো সিসিটিভির ফুটেজ আমরা দেখি না। তাহলে ওই সিসিটিভির ফুটেজগুলো কোথায় যেখানে ধরা হবে যে ফয়সাল কোন দিক দিয়ে বের হয়েছে? ওসমান হাদি আক্রান্ত হওয়ার আধ ঘন্টার মধ্যে জানেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, সরকারের প্রধান উপদেষ্টা থেকে ধরে প্রধান সেনাপ্রধান পর্যন্ত সবাই এই সম্পর্কে অবগত হয়ে গেছেন জাস্ট আধা ঘন্টার মধ্যে। তাহলে বাংলাদেশের এত গোয়েন্দা বাহিনী
তাহলে এত গোয়েন্দা বাহিনী এমনভাবে আমাদের এর আগে দেখেছি যে মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আয়না ঘরে ঢুকাচ্ছে, মানুষের জীবনের সব তথ্য উপাত্ত তারা বের করে ফেলছে টেকনোলজি দিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে। তাহলে এখন যে সোর্সগুলো কোথায় গেল, এই টেকনিকগুলো এখন কোথায় গেল? তাদের কাছে কি এখন ওই টেকনিকগুলো নেই? এটা আমার বিশ্বাস করতে হবে। বাংলাদেশের গোয়েন্দারা কিচ্ছু পারে না, এটা আমার বিশ্বাস করতে হবে। তো এরকম মানুষকে বোকা মনে করা আপনারা বন্ধ করেন। মানুষ বোকা না। ওসমান হাদি এই জন্যই বলেছেন যে আমার হত্যাকাণ্ডের বিচারটা যেন হয়, কারণ তিনি ভাবছিলেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাকে যে কেউ মেরে ফেলতে পারে, যে কেউ আক্রান্ত, যে কারো দ্বারা আক্রান্ত আমি হতে পারি। তাহলে আমি মরে গেলে আমার বিচারটা যদি চাই, আমি বিচারটা যদি করতে চায় কেউ, তাহলে তো এই সিস্টেমের মধ্যে সম্ভব না। তাহলে তাকে কি করতে হবে? তাকে করতে হবে সিস্টেমটাই ভাঙতে হবে। এই সিস্টেম যদি আপনি ভাঙতে পারেন, তবেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হতে পারে। এটা গেল বিচারের প্রশ্ন। এখন যদি বলেন যে ওসমান হাদির হাতে গড়ে ওঠা যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো কোন দিকে যেতে পারে? সেই সংগঠনগুলো যদি রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন বা পুনর্গঠনের প্রশ্নটা সামনে আনতে পারে, তবেই হাদির রাজনীতি এখানে বেঁচে থাকবে। আদারওয়াইজ তা না হলে হাদির রাজনীতি অন্তত থাকবে না। ইনকিলাব মঞ্চ থাকতে পারে, ইনকিলাব কালচারাল সেন্টার থাকতে পারে, তারা হয়তো ভালো কিছু কাজও করবে, মননশীল মানুষ গঠন করতে সহযোগিতা করতে পারে, কিন্তু রাজনৈতিক জায়গাতে হাদির রাজনীতিটা ওইখানে থাকবে না। হাদির রাজনীতি রাষ্ট্র ভেঙে গঠনের রাজনীতি। সেই গঠনের রাজনীতিতে যদি যেতে পারেন তারা, তাহলে হাদির রাজনীতি এখানে বেঁচে থাকবে, টিকে থাকবে। এবং আমি মনে করি যে আগামীর রাজনীতি এটাই। আগামীতে কেউ যদি রাজনীতি করতে চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে এর মধ্য দিয়েই আমাদের আসলে পুরো রাষ্ট্র গঠনের প্রশ্নটা সামনে নিয়ে আসতে হবে। এবং এই যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এটা কিন্তু গণ অভ্যুত্থানের রাজনীতি, এবং গণ অভ্যুত্থানের রাজনীতির বাইরে গিয়ে গণ অভ্যুত্থানের পর কেউ রাজনীতি করতে পারবে বলে আমি অন্তত মনে করি না। তার রাজনীতি মুক্ত পড়বে, যেরকম মুক্ত পড়ছে বিভিন্ন রাজনৈতিক ধারা। ধন্যবাদ সবাইকে।